বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, বড় কুয়াশবাড়ি ইসলামিক ফাজিল মাদ্রাসা, বালিয়াড়ি, ঠাকুরগাঁও। আমি অষ্টম শ্রেণী 2025 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নতুন যে বইয়ের তথ্য, যদিও বইটি এখনো ছাত্রছাত্রীর কাছে বা শিক্ষার্থীর কাছে অ্যাভেলেবেল হয়নি, আমি অনলাইন থেকে এই তথ্যটি দেখব যে আসলে বইয়ের যে নতুন বইয়ের অবস্থানটা কি, কত সাল থেকে এটি পরিমার্জিত বা নতুন সংস্কার শুরু করছি। অবশ্যই আমি এই লিঙ্কটি সহ ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, অষ্টম শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তারপরে এখান থেকে প্রসঙ্গ কথা, তারপরে এখান থেকে আসলে কি সূচিপত্র। সূচিপত্র আগের মতোই 5টি অধ্যায় থাকতেছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও নেটওয়ার্ক। তৃতীয় অধ্যায় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার। পঞ্চম অধ্যায় হলো শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। প্রথম অধ্যায়ে অনেকগুলো পার্ট আছে। এই অনেকগুলো পার্টের মধ্যে আমি অন্তত আজকে 2টি পার্ট নিয়ে একটু আলোচনা করে দেব। এক্ষেত্রে শিক্ষার্থীদের হয়তোবা প্রাথমিক যে ধারণাটা তাদের অনেকাংশ আছে। প্রথম অধ্যায়ের যে একটি প্রথমেই যে একটি চিত্র আসলো, এটি একেবারে গ্রামাঞ্চলের সাধারণ মহিলা মানুষের কাছে হয়তোবা একজন এক্সপার্ট কম্পিউটারে বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এক্সপার্ট এসে তাকে কি করাচ্ছে, হয়তোবা প্রযুক্তি ব্যবহারের নিয়ম শেখাচ্ছে। সেক্ষেত্রে হতে পারে তার দেশে বা দেশের বাইরে ল্যাপটপের মাধ্যমে ভিডিও কল বা অডিও কল এর মাধ্যমে হেডফোন সহ কথা বলার চেষ্টা করতেছে। এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের প্রথম চিত্র। এই অধ্যায় শেষে আমরা কি শিখবো এখানে সেগুলো দেওয়া আছে। প্রথমে যেটি আমরা শিখবো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো। তারপরে যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। এগুলো আমরা কি করতে পারবো, এই অধ্যায়টা পড়ে যখন শেষ করবো তখন আমরা এই সম্পর্কে প্রত্যেকটা প্রশ্নের আমরা বিশ্লেষণ করে একটা উত্তর তৈরি করতে পারবো। প্রথম পার্ট আসলো 2 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 2, প্রথম পার্ট। এই প্রথম পার্টে যেটা আসলো এটা হলো উত্তর অঞ্চলের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার রঙ্গমারী উপজেলার সদর থেকে একটু এগোলেই ওদের বাড়ি। এটা সম্ভবত নীলিমা এবং হুমায়ুন, এরা 2 ভাই বোন। তাদের বাবা থাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে, চাকরি করে। নীলিমা এবছর অষ্টম শ্রেণীতে উঠেছে। ইতিপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী শেষ বা বৃত্তিও পেয়েছে, তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে। নীলিমার ভাই হুমায়ুন ভালো শিক্ষার্থী। যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হয়, সে বছর ওদের উপজেলা থেকে সেই একমাত্র শিক্ষার্থী ছিল বুয়েট পড়ার সুযোগ পায়। এক্ষেত্রে হুমায়ুন এখন ঢাকায় একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। বাড়িতে নীলিমা ও নীলিমার মায়ের সঙ্গে ওদের দাদা দাদি থাকে। তাহলে নীলিমার বাড়িতে ওর দাদা দাদি এবং নীলিমা এবং তার মা, এরা 4 জন থাকে। হুমায়ুন থাকে ঢাকা। হুমায়ুন নীলিমার ভাই ঢাকায় থাকে এবং নীলিমার বাবা থাকে মধ্যপ্রাচ্যের একটি দেশে। হুমায়ুন আসবে জেনে তার দাদা গতকাল তার বাবা মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে কিছু টাকা পাঠিয়েছেন। সেক্ষেত্রে এটি একটি তথ্য যোগাযোগ প্রযুক্তির পণ্য বা
প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে টাকা পাঠানো, এটি একটি সুযোগ ধরে নেওয়া যায়। কাল দুপুরেই মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছেন, আর সঙ্গে অনেক বাজার। আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করতেছে। নীলিমার দাদা পত্রিকায় পড়েছে যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে, বিষয়টি নিয়ে তিনি চিন্তিত হলেন। সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছেন কেমন করে তিনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। হেঁটে হেঁটে নদী পার হওয়া, নৌকা করে যাওয়া, বালুচর পার হওয়া ইত্যাদি খুব কষ্টকর ছিল। তারপর সেটি পাঠানো হতো ডাকযোগে, কতই না কাজ। এটা তার দাদার বক্তব্য। সেক্ষেত্রে নীলিমা তার দাদার বক্তব্য তেমন উৎকণ্ঠা হয়নি বা ভয়ও পায়নি। গত রাত্রে তার ভাইয়ার সাথে মানে হুমায়ুনের সাথে কথা বলেছে যে নীলিমা যখন সমাপনী পরীক্ষায় পাশ করে তখন আর সেন্টারে বা প্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট আনতে হয়নি, বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে রেজাল্ট দেখানো হয়েছে। আর নীলিমা তার দাদাকে আশ্বস্ত করে যে ল্যাপটপ এবং মডেম নিয়ে বাড়িতে বসেই বিসিএস দরখাস্ত করা যায় এবং ট্রেনের টিকিট কাটা যায়। এবং কেটেও ছিল রাত্রে সম্ভবত হুমায়ুন, নীলিমা এরা কম্পিউটার অন করে এরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নতুন দুনিয়ায় পৌঁছে যায়। এটা হলো প্রথম পাঠের একটা অংশ। দ্বিতীয় পাঠে কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটুকু কাজ করে, দ্বিতীয় পাঠের এটা সম্ভবত তথ্য যোগাযোগ প্রযুক্তি নতুন নতুন কাজের সৃষ্টি করে। যেমন এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমি কয়েকটি বলছি। যেমন মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। দেখেন যে বাংলাদেশে বেশ কয়েকটি সিম কোম্পানি আছে, মোবাইল কোম্পানি আছে, এরা এখানে কয়েক লক্ষ লোক কাজ করে। তারপরে একেবারেই গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে মোবাইলের পূর্ণ তথ্য যোগাযোগ প্রযুক্তির পূর্ণ বাজারজাত ক্রয় বিক্রয় করে অনেকেই বেকারত্ব দূর করতেছে। এটা একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এই হলো দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠের ঘরে বসে আয়ের সুযোগ। যেমন ফ্রিল্যান্সার যারা আছে, তারা যারা একটু এক্সপার্ট, তারা অবশ্যই মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করে। সেক্ষেত্রে তাদেরও কর্মসংস্থানের সৃষ্টি হয়। সাথে সাথে বাংলাদেশ সরকারও এখান থেকে একটি ভ্যাট, সরকারি ভ্যাট, সেটা সরকার এখান থেকে পাই। তো এই ছিল প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ। আমি হয়তো বা আগামীতে তৃতীয় চতুর্থ পাঠ নিয়ে আসার চেষ্টা করব। সর্বশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাচ্ছি, ছোট্ট করে মেসেজ দিতে চাচ্ছি, যেটি হল যে তোমাদের মাথায় যদি কোনো পড়ালেখা ছাড়া, ভালো চিন্তা ছাড়া অন্য কিছু থাকে, যেমন অসামাজিক কোনো খারাপ বুদ্ধি বা কাজের চিন্তা ভাবনা থাকে, তাহলে ওটা ফেলে দাও। কারণ তোমার মেমোরিতে যত ভালো জিনিস থাকবে তত তোমার মেমোরি প্রসারিত হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।